আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানে কথা বলি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারী পরিস্থিতি নিয়ে, কথা বলি বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে যারা সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কাজ করেন, ভাবেন এবং বিশ্লেষণ করেন। আমরা যথারীতি আলোচনা শুরু করছি আমাদের একজন চিকিৎসককে দিয়ে, যিনি ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের তিনি গাইনি ও অপস বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার শারমিন সিদ্দিকা ইসলাম। ডাক্তার শারমিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আপনাকে আজকে এই আলোচনায় পেয়ে। প্রথমে একটু আপনার কাছে কয়েকটি বিষয় শুনবো। তো প্রথমে আপনার কাছে একটু করোনা ভাইরাসের যে অভিজ্ঞতা, আমরা আসলে গত প্রায় 8 মাসেরও বেশি সময় ধরে পার করছি, তো আপনি আসলে কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেন সেটা একটু শুনতে চাই। বিশেষ করে নারীদের মধ্যে যারা সন্তান সম্ভবা বা নতুন মা হয়েছেন, তাদের মধ্যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য লক্ষণ কি আপনার চোখে পড়লো কিনা, আলাদা কোনো জটিলতা তৈরি হলো কিনা, বিশেষ কোনো চিকিৎসা দিতে হলো কিনা? ধন্যবাদ খুবই সুন্দর এবং সময় উপযোগী প্রশ্নের জন্য। আসলে করোনা ভাইরাস আমাদের সমাজ এবং নারী জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু অনেক পরিবর্তন করেছে। একদম শারীরিক মানসিক সবকটা ক্ষেত্রেই করোনার প্রভাব আমরা পেয়েছি, এবং এটা সব এইজই। এখন আপনি যেটা জানতে চেয়েছেন যে গর্ভকালীন সময়, যেটা এই গর্ভকালীন সময় সবচেয়ে আতঙ্কিত অবস্থায় তারা থেকেছেন। অ্যাকচুয়ালি তাদের যেটা হয়েছে যে প্রথম থেকে তারা কোনো চেক আপে যেতে পারেননি, যারা সচেতন তাদের পক্ষে সম্ভব হয়নি। টেলিমেডিসিন খুব অল্প পরিমাণে মানুষই সেবাগুলো নিতে পেরেছে, অনেক কমপ্লিকেশন আমরা পেয়েছি। আর উপসর্গ বলতে আপনি যেটা জানতে চাচ্ছেন যে বিকল্প কোনো উপসর্গ পেয়েছি কিনা, গতানুগতিক উপসর্গ নিয়ে এসেছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, আমরা যখন করোনা টেস্ট করেছি অনেক নারীকে পেয়েছি যাদের কোনো সিমটম নেই কিন্তু সে পজিটিভ, এবং এর পরবর্তী কমপ্লিকেশন গুলো খুব মারাত্মক আকারে অনেক সময় আমরা পেয়েছি, যেগুলোর কারণে অনেক মাকেও আমাদের হারাতে হয়েছে। তো করোনার যে প্রভাব সেটা সবকিছু মিলিয়ে যেটা ছিল খারাপই ছিল। অনেক পেশেন্ট আমরা বাঁচাতে পারিনি, বিশেষ করে হাই রিস্ক প্রেগনেন্সির একটা গ্রুপ আছে, সেরকম অনেক পেশেন্ট আমাদের চোখের সামনেও দেখেছি যে মরে গিয়েছে, আমরা কিছু করতে পারিনি। করোনা এমন ভাবে জেঁকে বসেছিল যে একদম দেখা যায় যে গর্ভকালীন সময়ে এমনি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। তো যখন করোনার অ্যাটাকটা হয় এবং সেই সাথে তার যদি ওই হাই রিস্ক ফ্যাক্টর গুলো থাকে, যেমন ডায়াবেটিস, গর্ভকালীন উচ্চ রক্তচাপ, এবং অনেকে দেখা যায় পুরনো যাদের রেসপিরেটরি প্রবলেম গুলো ছিল, এবং গর্ভাবস্থা, সব মিলে করোনা এবং এই প্রত্যেকটা জিনিস মিলে দেখা যাচ্ছে যে পেশেন্ট অনেক সময় খারাপ হয়ে গিয়েছে। পুরো বিশ্বেই মোটামুটি একই রকম করোনার এফেকশন মা যাদের এই হাই রিস্ক ফ্যাক্টর গুলো আছে অনেকেই আমাদের হারাতে হয়েছে। তবে আশার ব্যাপার যেটা, সেটা এখন আমরা অনেকটা বুঝে উঠেছি। এখন আতঙ্ক থেকে অনেক বের হয়ে এসেছে মানুষ। কখন সঠিক চেক আপটা নিতে হবে তারা বুঝতে পেরেছে। আমরা এখন আগের চাইতে অনেকটা ভালো অবস্থায় আছি, কিন্তু করোনা আবার বেড়েছে। এই সময় আমরা অনেক কমপ্লেন পাচ্ছি, অনেক মা আক্রান্ত হচ্ছেন, তারা হয়তো বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন, কিন্তু সমস্যা যেটা কন্টামিনেশন প্রিভেনশনের যে প্রথম দিকে যে আহ ব্যাপারগুলো ছিল, এখন মানুষ সব ছেড়ে দিয়েছে। আমরা চাচ্ছি সবাই যদি আগের মতো সচেতন হয়ে এই অ্যাটাকটা থেকে আমরা মুক্তি পেতে পারি, আমরা হয়তো আবার নতুন অনেক আত্মীয় হারাবো না। কোনো পরামর্শ কি আপনি দিতে চাইবেন, যেহেতু আমরা দেখছি যে নতুন করে আবারও করোনা সংক্রমণ বাড়ছে, ফলে যারা হয়তো সন্তান নেবেন বলে ভাবছেন বা সন্তান সম্ভবা, তাদের ক্ষেত্রে কি আপনার কোনো পরামর্শ? সন্তান সম্ভাবা যারা, তাদের জন্য আগের মতোই সেই আইসোলেটেড থাকতে হবে, যথাসম্ভব টেলিমেডিসিন নিতে হবে। বাড়িতে যারা বাইরে আসা যাওয়া করছেন, তারা সঠিক নিয়মে করোনা থেকে মুক্ত থাকার জন্য যে নিয়মগুলো, নিয়মিত হাত ধোয়া, পোশাকটা পরিবর্তন করা, বাইরের পোশাকটা বাইরে চেঞ্জ করে আসা, ঘরে এসে সরাসরি গোসল করে তারপরে পরিবারের সদস্যদের সংস্পর্শে আসা, এবং বাইরে থেকে যে কোনো জিনিস আনার পরে সেটাকে একটু স্টেরিলাইজেশন প্রসেসটা মেনটেন করে সেটাকে টাচ করা। কিংবা আমি কিছু কাজ করার পরে কিন্তু ধরলাম বাইরে থেকে একটা জিনিস আনার পরে, সাথে সাথে আমি হাতটা ধুয়ে ফেললাম। আমার সরাসরি আমাদের যে আগের যে কথাগুলো, চোখ নাক মুখ এই তিনটা জায়গায় আমরা হাত দিব না, এই ব্যাপারগুলো যদি আবার মেনটেন করে আমরা আমাদের পুরোনো, কিছুদিন আগে আমরা যতটা সচেতন ছিলাম এখন কিন্তু সবাই হাল ছেড়ে দিয়েছে, এই অবস্থাটার পরিবর্তন হওয়া প্রয়োজন মনে করছি। সবাই যদি সেভাবে সচেতন থাকি, আমরা ভালোই করোনাটাকে আবার আগের মতো
নিয়ন্ত্রণে রাখতে পারবো। করোনা নিয়ে আমাদের আসলে এই আলোচনা আসলে আরো চলবে, নিশ্চয়ই আপনার সঙ্গেও আরেকদিন এই নিয়ে বিস্তারিত আলাপ হবে। আমরা একটু অন্য একটা বিষয়, যেহেতু আপনাকে আমরা পেলামই, আমরা একটু আলাপ করে নিতে চাই। আমরা দেখছি যে ইদানিং একটা রোগের নাম আমরা খুব শুনছি যে নারীদের হচ্ছে এন্ড্রোমেট্রোসিস। তো এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলেন যে এটি আসলে কেন হয়, লক্ষণ কি, চিকিৎসা কি, কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি, আমাদের দর্শকদের মধ্যে নিশ্চয়ই অনেকেই এ বিষয়ে জানতে চাইবেন, আপনার কাছেই শুনি। আমি খুব সহজভাবে দর্শকদের বোঝার সুবিধার্থে বলছি। আসলে এন্ডোমেট্রিওসিস এটা সম্পূর্ণ একটা মেডিকেল টার্ম, এবং এটা সহজ ভাষায় যদি আমরা বলি, এটা এক ধরনের আহ সমস্যা, যে সমস্যাটাতে দেখা যাচ্ছে যে জরায়ুতে প্রতি বছর যে মাসিক হয়, যে পর্দাটা থাকে, যে গ্ল্যান্ড গুলো থাকে, সেগুলো দেখা যাচ্ছে যে পেটের ভিতরে থাকছে। যার কারণে দেখা যাচ্ছে যখন মাসিক হচ্ছে জরায়ুতে, সেটা বেরিয়ে যাচ্ছে, বাট পেটের ভেতরে গ্ল্যান্ড গুলো অ্যাক্টিভ থাকার কারণে যে মাসিকটা হচ্ছে সেটা কিন্তু বের হয়ে আসছে না। যার দরুন দেখা যাচ্ছে প্রতি মাসে অল্প অল্প ব্লাড জমা হয়ে একটা সময় গিয়ে সে একটা সিস্ট তৈরি করছে, যেটা আমাদের কাছে পরবর্তীতে আপনার চকলেট সিস্ট হিসেবে প্রেজেন্ট করে। চকলেট বলার কারণ হচ্ছে ভেতরে রক্তগুলো যেহেতু পুরনো, এবং সেখানে দেখা যায় প্রতি মাসে আমাদের শরীর চেষ্টা করে রক্তটাকে অ্যাবজর্ব করে নেয়, দেখা যায় যে তরল অংশটা চলে যায় আর ঘন অংশগুলো রক্তকণিকাগুলো থেকে গিয়ে এই চকলেট ম্যাটেরিয়ালটা তৈরি করে। তাহলে এই চকলেট সিস্টেম হচ্ছে এন্ডোমেট্রিওসিস, যদি আপনি চিকিৎসা না করেন সেক্ষেত্রে হচ্ছে তৈরি হচ্ছে। কনসিকুয়েন্স হচ্ছে এটা, কিন্তু পেশেন্ট প্রথম যেটা ফিল করবে মাসিকের সময় তলপেটে ব্যথা, এটাই হচ্ছে প্রথম উপসর্গ। তাহলে তলপেটে ব্যথা, এটাকে আমরা অনেক সময় স্বাভাবিক একটা মাসিকের ব্যাপার বলে মনে করে অবহেলা করে থাকি। সেই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখানে যদি আমরা সচেতন হই, আমরা অনেক পেশেন্ট পাই যাদের এন্ডোমেট্রিওসিস হচ্ছে। আর্লি যদি ডায়াগনোসিস হয় সেক্ষেত্রে আমরা রোগীটাকে সেভাবে করে ম্যানেজ করে নিয়ে তার পুরো ভবিষ্যৎটাকে কিভাবে তাকে এই রোগটাকে সাথে নিয়ে এগোতে হবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কিউরেবল। যে আপনার হচ্ছে সিস্ট গুলো কিন্তু আপনার এই প্রসেসটা যেহেতু পিরিয়ড হতেই থাকবে, তার যে কোনো সময় এই সিস্ট গুলো বারবার ফিরে আসবে। কিন্তু সে যদি রেগুলার চেক আপে থাকে, রেগুলার চিকিৎসায় থাকে, তাহলে হয়তো আমরা এর পরবর্তী কমপ্লিকেশন কিংবা জটিলতা গুলোকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। এর চিকিৎসাটি কি, এবং এই চিকিৎসায় কি স্থায়ী কোনো সমাধান নিশ্চিত করা সম্ভব? আসলে এন্ডোমেট্রিওসিসকে কিন্তু আমরা এখন মানে নারীর দুঃখ হিসেবে চিহ্নিত করি, আমরা যারা গাইনোকোলজিস্ট কিংবা স্ত্রী রোগ বিশেষজ্ঞ। এটা মানুষের জীবনটাকে, যার এন্ডোমেট্রিওসিস থাকে, এটা হচ্ছে বিভিন্ন রকম উপসর্গ নিয়ে আসে। যেমন ধরেন কারো ক্ষেত্রে অল্প, কারো ক্ষেত্রে মাঝারি, আর কারো ক্ষেত্রে অতিরিক্ত। অতিরিক্ত যার ক্ষেত্রে তার কিন্তু ব্যক্তিগত জীবন কিংবা সামাজিক জীবন অনেক কিছুই সে উপভোগ করতে পারে না। তার তলপেটে ব্যথা শুধু মাসিকের সময় হয় এমন না, তার সাধারণত অনেকের দেখা যায় যে প্রস্রাবের সময়ও ব্যথা হচ্ছে, পায়খানা করার সময়ও ব্যথা হচ্ছে, ইভেন তার কনজুগাল লাইফ, স্বামী সহবাসের সময়ও ব্যথা হচ্ছে। এতগুলো সমস্যা নিয়ে একটা মেয়ে যখন জীবন যাপন করে, তার কিন্তু স্বাভাবিক জীবন থাকে না। আর ক্রমাগত যখন একটা মানুষ পেইন নিয়ে চলে, তার কিন্তু মানসিক অনেক অবক্ষয় হয়। দেখা যায় সে একটা মানসিক চিন্তায় থাকে যে এই পিরিয়ড হবে, এই ব্যথা হবে। এই ব্যথা নিয়ে যুদ্ধ করতে করতে সে তার স্বাভাবিক জীবন থেকে সরে যায়। তাহলে এন্ডোমেট্রিওসিস আমরা একটা যেহেতু সবাই এখন সচেতন, যখনই আমরা হচ্ছে দেখবো যে এই ধরনের সমস্যাগুলো আসছে, আমরা খুব দ্রুত একজন নিকটবর্তী স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করলে এটা সমাধান সম্ভব। খুব আশার কথা শোনালেন আমাদের, এবং দর্শকদের মধ্যে যাদের এ বিষয়গুলো একটু জানা দরকার তারাও নিশ্চয়ই ভালোভাবে জেনে নিলেন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার শারমিন আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। কথা বলছিলাম ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক ডাক্তার শারমিন সিদ্দিকা ইসলামের সঙ্গে। আমাদের সঙ্গে আরও দুজন অতিথি যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে তাদের সঙ্গে আলোচনা শুরু করব, সঙ্গে থাকবেন।
নিউজ গ্যালারি দেখছেন, এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে। অনেক খবর আমাদের চারপাশে থাকে এবং সারাদিন গণমাধ্যমে অনেক প্রধান খবর নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনেছেন। সাম্প্রতিক আরেকটা খবর আপনাদেরকে মনে করিয়ে দেই যে মালয়েশিয়ার সরকার সেদেশে অবস্থানরত অবৈধ বিদেশি অভিবাসী শ্রমিকদেরকে শর্ত সাপেক্ষে বৈধ করার একটি প্রক্রিয়া শুরু করেছে। আজ অর্থাৎ 16 নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে বা শুরু হয়ে গেছে এবং চলবে আগামী বছর 30 জুন পর্যন্ত। এই প্রসঙ্গটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, একটু পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন ব্র্যাকের হেড অফ মাইগ্রেশন প্রোগ্রামের হেড তিনি শরীফুল হাসান আছেন। হ্যাঁ, এবং মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক ওয়াহিদ সোহান আছেন আমাদের সঙ্গে। আমরা দুজনের সাথেই কথা বলবো। শরীফুল হাসানের কাছে একটু পরে যাই, প্রথমে একটু ওয়াহিদ সোহানের কাছে যাই। ওয়াহিদ সোহান, যে কথাটি আমরা আসলে বলছিলাম যে আজকে থেকে একটা প্রক্রিয়ার কথা তো আমরা শুনছি যে বৈধ করার একটা প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং এই পুরো এ ধরনের ঘোষণা, এই ধরনের উদ্যোগ মালয়েশিয়া সরকারের আমরা আসলে অনেকবারই শুনেছি, এবং বাংলাদেশি শ্রমিক অভিবাসী যারা আছেন সেখানে তাদের জন্য হয়তো কিছুটা স্বস্তির আমরা জানি। সেখানে তাদের মাঝে মধ্যেই গণমাধ্যমে অনেক খবর আমরা আসলে দেখি। তো একটু বিস্তারিত বলবেন যে পুরো প্রক্রিয়াটি আসলে কিভাবে হচ্ছে, কি কি শর্ত, কারা কারা এই সুযোগের আওতায় আসবেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছেন, যেটি আসলে মালয়েশিয়া অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের জন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাকে পেছন থেকে যদি আসি, 2017 সালে মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়ার একটা ঘোষণা দেয়, যেটি 2018 সালের শেষ পর্যন্ত চলে। পরবর্তীতে মালয়েশিয়া সরকার 2019 সালের অগাস্ট পর্যন্ত এখানে যত অবৈধ অভিবাসী আছে তাদেরকে চলে যাওয়ার জন্য একটা সাধারণ ক্ষমা ঘোষণা করে। কিন্তু এর মধ্যেও যারা যায়নি তারা অনেকটাই মালয়েশিয়াতে খুব কঠিন পরিস্থিতি মোকাবেলা করছিল। বিশেষ করে যখনই করোনা মহামারী শুরু হয়েছে, তখন অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের যে একটা বিষয় মালয়েশিয়াতে শুরু হয়েছিল, এটির পরবর্তীতে গত 12ই নভেম্বর মালয়েশিয়ার হোম মিনিস্টার, যিনি দাতুশ্রী জয়নুদ্দিন, তিনি একটি ঘোষণা দিয়েছেন যে মালয়েশিয়াতে অবস্থানরত যত অবৈধ অভিবাসী রয়েছে, যে 15টি দেশের নাগরিক মালয়েশিয়াতে বিশেষ করে অবৈধ রয়েছে, তাদেরকে বৈধকরণ প্রক্রিয়ার একটি তিনি ঘোষণা দিয়েছেন। এই করোনাকালীন মহামারীর সময় মালয়েশিয়া সরকার এই সাধারণ ক্ষমা ঘোষণাকে আমাদের প্রবাসী বাংলাদেশিরা খুব সাদরে গ্রহণ করেছেন। পাশাপাশি বাংলাদেশ হাই কমিশনও এই বিষয়টিকে তারা স্বতঃস্ফূর্তভাবে নিয়েছেন। তার পাশাপাশি আমি বলে রাখি যে আসলে মালয়েশিয়াতে অবস্থানরত যত অবৈধ অভিবাসী রয়েছে, বিশেষ করে এই সাধারণ ক্ষমাটি তারা করেছে, মালয়েশিয়ার অর্থনৈতিক একটা মন্দা তৈরি হয়েছে। এই মন্দা কাটিয়ে ওঠার জন্য মালয়েশিয়ার 4টি সেক্টরে এরা অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া শুরু করেছে। একটি হলো কনস্ট্রাকশন সেক্টর, সেকেন্ড প্লান্টেশন সেক্টর, এগ্রিকালচার, এবং এখানে যে ফার্ম অয়েল বাগান রয়েছে, এই ফার্ম অয়েল বাগানে তারা কাজ করার জন্য অবৈধ অভিবাসীদেরকে তারা এখানে বৈধ করার একটা প্রক্রিয়া দিয়েছে। আমি আপনাকে বলে রাখি যে আসলে 2018 সালে যখন অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার মেয়াদ যখন শেষ হয়, আসলে অধিকাংশ অবৈধ অভিবাসীরা বৈধ হতে পারেনি শুধুমাত্র একটা মধ্যস্বত্বভোগীদের কারণে। যার কারণে যখনই মালয়েশিয়া সরকার এই ঘোষণা দিয়েছে, ঘোষণা দেওয়ার পরপরই এখানে মালয়েশিয়াতে থাকা অবৈধ অভিবাসী যারা রয়েছে তারা এটিকে সাদরে গ্রহণ করেছেন এবং মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা আপনার কাছে এটা বিস্তারিত আরো শুনতে চাইবো যে আনুমানিক কতজন বাংলাদেশি আসলে এই সুযোগটি আসলে নিতে পারবেন, এবং আরো অনেক কিছু জানবার আছে আপনার কাছ থেকে। আমাদের সঙ্গে আছেন শরীফুল হাসান, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের তিনি প্রধান। শরীফুল হাসান, একটু আমরা যেটি দেখি যে এই ধরনের ঘোষণা যখনই আসে তখনই কিন্তু আমরা দেখি যে দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে, এবং আবারও সেই প্রতারণার গল্প, আবারও সেই ভোগান্তি দুর্ভোগের গল্প, এবং যথারীতি শিকার হন সেই শ্রমিকরাই, যাদের জন্য আসলে আমরা সারা বছরই কথা বলি এবং তাদের খবরগুলোই আসলে গণমাধ্যমে আমাদেরকে দুশ্চিন্তায় ফেলে। তো এইবার কি মনে হচ্ছে আপনার ফিল্ডের এক্সপেরিয়েন্স থেকে? না, ধন্যবাদ নরবি ভাই। আমাদের মালয়েশিয়ায় যে কথাগুলো বললেন প্রতারণা বা দালালদের, এই প্রতারণা বা দালালরা কিন্তু আসলে অন্য কোনো দেশের নাগরিকরা না, তারাও কিন্তু আবার বাংলাদেশি নাগরিক। তো যারা দীর্ঘদিন বাংলাদেশে, অনেকে মালয়েশিয়ায় থাকে, সেখানে নানান ধরনের সম্পর্ক করে ফেলে, সেখানে বিয়ে করে ফেলে, সেখানে এক ধরনের যোগাযোগ থাকে, মূলত কিন্তু তারাই দালাল হিসেবে এই কাজগুলো করে। আমার অলমোস্ট 14-15 বছর মালয়েশিয়া যাওয়ার, একাধিকবার কাজ করার অভিজ্ঞতা, আমি দেখেছি যে আসলে বাংলাদেশের বড় ক্ষতিটাও কিন্তু করে ফেলে সেখানে বাংলাদেশি দালালরাই, যারা আসলে
এক ধরনের আয় তো করতেই চায়, পাশাপাশি কিন্তু প্রচুর বাংলাদেশি যেটা সোহান বলছিলেন এর আগে করতে হবে যে রিহায়ারিং কর্মসূচি চলছিল। কিন্তু আমি আসলে ব্যক্তিগতভাবে আমার সাংবাদিক বিষয়ে দীর্ঘদিন ইনভেস্টিগেশন বা এখনো দেখছি আমি এই যে একটা দুষ্ট চক্র, এই দুষ্ট চক্রের সাথে কিন্তু মালয়েশিয়া এবং বাংলাদেশ দুই দেশটাই জড়িত। কখনোই এমন নয় যে মানে আসলে বাংলাদেশি চক্র রয়েছে তা না, মালয়েশিয়ার একটি চক্র গড়ে উঠেছে যারা মূলত এই বাংলাদেশিদেরকে নিয়ে এই ধরনের ব্যবসা করতে, যে আপনি দেখবেন যে সারা পৃথিবীর সব দেশ থেকে মানুষের কর্মী নেওয়া একরকম, বাংলাদেশিদের জন্য একরকম। এবং এইটার যদি আপনি পেছনের ইতিহাসগুলো যান, আমাদের মালয়েশিয়া যখন কর্মী যাওয়া শুরু হলো মূলত 92, 93, 94 সালে অল্প কিছু লোক যাওয়া শুরু হলো। তারপরে হচ্ছে সেই সময় দেখা গেল প্রচুর লোক আমাদের থাইল্যান্ড মালয়েশিয়ার জঙ্গল দিয়ে যাওয়া শুরু হলো। তখন 15, 20, 30, 40, 50 হাজার করে লোকজন যাওয়া শুরু হলো 94, 96 সালে। এত অবৈধ দালালদের প্রক্রিয়া শুরু হলো যে তারপরে 97, 98 সালে এসে মানুষের কিন্তু আবার বন্ধ হয়ে গেল। আবার কিছুটা খুললো 2000, 2001-এ, আবার 4-5-এ বন্ধ। এরপরে সবচেয়ে বড় ঘটনাটা হলো 2006-07 ওই সময়টাতে কলিং ভিসার নামে, কলিং ভিসার নামে দেখা গেল আমাদের 4 লাখ লোক মালয়েশিয়া চলে গেলো। এবং তারপর দেখা গেল যে কোম্পানিতে 300 লোক যাওয়ার কথা 3000 লোক চলে গেছে, তাদের কাজ নাই, অনেক লোক ব্রিজের নিচে ঘুমাচ্ছে। একটা ভয়াবহ রকমের সংকট তৈরি হলো। আমি নিজে সেই সময় সাংবাদিক হিসেবে এই জিনিসগুলো কভার করেছি এবং রাষ্ট্রীয় পর্যায়ে রাজনৈতিক ভাবেও দেখা গেল এর সঙ্গে যোগাযোগ হলো। তারপর যেটা হলো এরপর মালয়েশিয়া বলে বসলো যে এইভাবে তারা আসলে আর চায় না। সেই সময় আমি 2008, 9, 10 কিন্তু ঘুরে ঘুরে দেখেছি, তখনও এরকম একটা অ্যামনেস্টি সাধারণ ক্ষমা ঘোষণা করা এবং প্রায় 4 লাখ লোক তখন কিন্তু অবৈধ হয়ে গেছিল, আনডকুমেন্টেড হয়ে গেছিল। তারপর বাংলাদেশ এবং মালয়েশিয়া প্রথমবারের মতন ঘুরলো, দুই দেশের ব্যবসায়ীর এখানে এত অপকর্ম করেছে যে তারা আর এই ব্যবসায়ীদের প্রক্রিয়া যুক্ত করতে চায় না, তারা G2G+, G2G প্রক্রিয়া মানে দুই দেশের সরকার তারা নেবে। এবং 2012 সালের নভেম্বরের আমার এখনো মনে আছে চুক্তিটা স্বাক্ষর হলো খুব ব্যাপক উৎসাহ নিয়ে, যে এই চুক্তির আওতায় 5 লাখ লোক যাবে, সারা দেশ থেকে ইউনিয়ন পর্যায়ে 14 লাখ 14.5 লাখ লোক নিবন্ধন করলো, ডিজিটাল পর্যায়ে কেন্দ্র করে সারা দেশে উৎসাহ হয়ে গেল এবং সবাই ভাবলো যে যাক বোধহয় একটা ভালো সিস্টেম তৈরি হচ্ছে। কিন্তু দেখা গেল দুই দেশের ব্যবসায়ীরা তারা তাদের একটা চক্র, তারা কাজ করলেন না, তারা বললো আমরা এইভাবে কর্মী নিতে চাই না, তারা রীতিমতো বিরোধিতা করলো এবং দেখা গেল এই যে 14.5 লাখ লোক থেকে মাত্র 10,000 কর্মী যেতে লাগলো। তারপর আমরা দেখলাম 2015 সালে হঠাৎ করে সমুদ্র পথ দিয়ে অনেক লোকজন 13-14 সালে যেমন বাংলাদেশ সারা পৃথিবীতে সমালোচিত এবং আবার যা তাই। এইবার 2015 সালে একটা অদ্ভুত ঘটনা ঘটলো যেটা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে নাই। এই রিক্রুটমেন্ট প্রসেসে 10 জনের একটা সিন্ডিকেট গড়ে উঠলো। আপনি জানেন বাংলাদেশে হাজার ডাইরেক্ট রিক্রুটিং এজেন্সি রয়েছে, কিন্তু মাত্র 10 জনের একটা সিন্ডিকেট, তারা বললো যে মালয়েশিয়া আমরা লোক পাঠাবো, আর কেউ পাঠানো। এবং এই সিন্ডিকেট নিয়ে কিন্তু আমি একাধিক ইনভেস্টিগেশন স্টোরি করলাম মালয়েশিয়া থেকে, ঢাকা থেকে। এই সিন্ডিকেটের সাথে মালয়েশিয়ার তখনকার ডেপুটি প্রাইম মিনিস্টার যুক্ত ছিলেন, তার ছেলে পরিবার, বাংলাদেশের 10টা সিন্ডিকেট। এবং সারা পৃথিবীতে আলোচনা হলো, মালয়েশিয়ার সংসদে সেটাই আলোচনা হলো। বাংলাদেশ সরকারের মন্ত্রী বললেন কোনোভাবেই আমরা সিন্ডিকেট হতে দেবো না, এবং খুবই আশ্চর্যজনক ভাবে সেই সিন্ডিকেটটাই হলো। 10 জনের সিন্ডিকেটই মালয়েশিয়ার কর্মী পাঠানো শুরু করলো এবং 2 বছরে আপনার আবার সেই একই ঘটনা ঘটলো, যেখানে 33-34 হাজার টাকা নেওয়ার কথা আবার 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ করে টাকা নেওয়া হলো। এবং মাহাতির ক্ষমতায় এসে 2018 সাল অক্টোবরে বললেন এই যে 10 সিন্ডিকেট তারা যেইভাবে কর্মী এনেছে গত 18 সাল পর্যন্ত প্রায় 2-2.5 লাখ কর্মী, এইটা পুরোটা একটা মানব পাচার এবং 1000 কোটি টাকা তারা এইভাবে পাচার হলো। এবং তিনি মালয়েশিয়ার থেকে বাংলাদেশের কর্মী নিয়ে পুরোপুরি বন্ধ করে দিলেন। এবং এই যে 2 বছর ধরে প্রায় চলছে, আজকে বাজার খুলবে, কালকে বাজার খুলবে, কিন্তু গত 2 বছরে খুলবে। আমি মনে করি না যে আগামী বছরের মাঝামাঝির আগে এই বাজার খোলার সম্ভাবনা আমি দেখি। এখন এই যে বলছেন যে বারবার একই ঘটনা কেন ঘটে, প্রতিবার সেই চক্র, প্রতিবার নিয়োগ প্রক্রিয়ার সময় একটা শত শত কোটি টাকার ব্যবসা হবে, সাধারণ মানুষ ভুক্তভোগী হবে, তারা গিয়ে কাজ পাবে না, তারা গিয়ে নির্যাতিত হবে, অবৈধ হয়ে থাকবে। এবং অবৈধ থাকার সুবিধা কি, আপনার আগে যেখানে 100 টাকা দিতে হইতো আপনি অবৈধ হলে 10 টাকা 20 টাকা দিবেন, কিংবা টাকা দেবেনই না, পুলিশের ভয় দেখাবেন। সারা বছর জুড়ে মালয়েশিয়া বাংলাদেশিরা গ্রেপ্তার হতে থাকে, এমনকি টাকা না থাকে ওদের ঘুষের বিনিময়ে সেখানে মালয়েশিয়ান পুলিশ নির্যাতন করে, প্রায় তারা বাংলাদেশিদের তুলে নিয়ে যায়। সেই নির্যাতন প্রক্রিয়া অনেক বাংলাদেশি দালালরা যুক্ত থাকে। সমস্ত কিছু মিলে মালয়েশিয়া এমন একটা অসাধু মানে সিন্ডিকেট চক্র হয়ে গেছে, যার ফলে বাংলাদেশিরা যতবার মালয়েশিয়া গেছে তাদের পরিণতি দুর্ভোগ। তাদের মালয়েশিয়া অপমান করে দিয়েছে যে মানব পাচার চক্র। আমি ঠিক জানি না যে এই চক্রের শেষ কোথায় এবং কখনোই। আপনার মালয়েশিয়া অনেকবার বিচার হয়েছে, যখনই সরকার বদল হয়েছে
তারা যারা এই সিন্ডিকেটে মালয়েশিয়ান যুক্ত যারা ছিল তাদের বিচার করেছে, কিন্তু কখনো কোনোদিনও বাংলাদেশে যে চক্রটা ছিল সেই চক্রটা কিন্তু বিচার হয়নি। এইবার অবশ্য মালয়েশিয়া বলছে তারা যে বৈধ প্রকরণ প্রক্রিয়া চলছে তাতে তারা কোনো থার্ড পার্টি বা ভেন্ডর রাখবেন না, কারণ এই থার্ড পার্টি বা ভেন্ডরের মাধ্যমে অসংখ্য লোক প্রতারিত হচ্ছে। মালয়েশিয়া বলছে তাদের ইমিগ্রেশন, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য যে সরকারি সংস্থাগুলো আছে তারা বলছে যে তারা মিলে এই কাজটা করবেন। যদি তাই হয় আসলে, তাহলে কিছুটা রক্ষা হয়তো থার্ড কোনো পার্টি আমরা হয়তো তাহলে একটু আশাবাদী হয়ে উঠতে পারবো যে হয়তো এর ফলে বাংলাদেশের শ্রমবাজার আবার নতুন করে শুরু হওয়া আর বিশেষ করে অবৈধ যারা আছেন তাদের কিছুটা শান্তির পথ খোলা। আপনার কাছে আবারও ফিরবো, আমরা একটু আবারও ওয়াহিদ সুহানের কাছে যাব। যে বিষয়টি নিয়ে আপনি আসলে তখন বলছিলেন, আমরা একটু বুঝতে চাই যে একটা হচ্ছে যে এই উদ্যোগে বাংলাদেশের কতজন অভিবাসী শ্রমিক সরাসরি উপকৃত হচ্ছেন, আর বিশেষ করে যারা এরই মধ্যেই নানা দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন, শাস্তি ভোগ করছেন, তাদেরকেও তো আসলে বৈধকরণের একটা কথা বোধহয় মালয়েশিয়ান সরকার বলছে। তো এই প্রক্রিয়াটা সম্পর্কে একটু আপনি আমাদেরকে বলবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আমি একটু আমাদের শরীফুল সাহেবের একটা কথাকে আমি একটু সেখানে কমপ্লেন করব। মালয়েশিয়ার আসলে পুলিশ কখনোই কাউকে কোনো ডকুমেন্টেড কাউকে হয়রানি করে না। আপনার এই কমপ্লেনটি আপনার ঠিক না। দ্বিতীয়ত, এখানে আসলে যারা অবৈধ অভিবাসীদেরকে বিভিন্নভাবে যারা হয়রানি করছে, সেক্ষেত্রে আসলে আমাদের বাংলাদেশি সিন্ডিকেট তারা হলো যে স্যালারি পাওয়ার পরে কিছু অসাধুদের সাথে সংযুক্ত হয়ে নিজেরা পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে ধরে নিয়ে গিয়ে স্যালারি নিয়ে নিচ্ছে। আসলে বেসিক বিষয়টি এটা হয়তো আপনার জানার ভুল ছিল। আমি আপনার প্রশ্নের উত্তরে আসি, যেটা শুরুতে এখানে আমাদের 10 থেকে প্রায় 12 লাখের মতো অভিবাসী আছে। তার মধ্যে ধারণা করা হচ্ছে আমাদের অ্যারাউন্ড প্রায় 2 থেকে 2.5 লক্ষ এখন পর্যন্ত যারা আনডকুমেন্টেড রয়েছে, কিন্তু এটা এক্সাক্ট সংখ্যাটা কত এটা মালয়েশিয়ার কাছে এবং বাংলাদেশ হাইকমিশন কারো কাছে এটা সঠিক ডাটাটি নেই। দ্বিতীয় যে কথাটি বলছিলেন সেটি হলো যে আসলে আমাদের এখানে মালয়েশিয়াতে যে সমস্ত অভিবাসীরা ভিসা না থাকার কারণে গ্রেফতার হয়েছে, এই মুহূর্তে ডেপোতে রয়েছে, তাদেরকেও বৈধকরণ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন থেকে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে আলাপ আলোচনা চলছিল। আজকে আমি বাংলাদেশের হাইকমিশনের নতুন ডেপুটি হাইকমিশনার খুরশেদ আলম দস্তগীরের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আসলে আমাদের পূর্ববর্তী হাইকমিশনার যিনি ছিলেন তিনি একটা প্রক্রিয়া এখানে তৈরি করে দিয়ে গেছেন। আমাদের যে সমস্ত অভিবাসীরা এই মুহূর্তে যারা জেলের মধ্যে রয়েছে বা ডিপুতে আছে, তাদেরকে বৈধ করার জন্য মালয়েশিয়া সরকার ইতিমধ্যে সম্মত হয়েছে এবং যে কোম্পানি তাদের ইন্টারভিউ নিয়ে যার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে তাদেরকে কোম্পানিগুলো তারা নিয়ে নেবে এবং এই ক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের কোনো সে থাকবে না। শরীফুল হাসান, আপনি হয়রানির কথা বলছিলেন, সেই বিষয়ে ওয়াহিদ সুহান তার পয়েন্ট বলেছেন। আপনি যদি কিছু বলতে চান যোগ করবেন। আর আপনার কাছে যে প্রশ্নটি আমি আসলে রাখতে চাই, তখন আসলে আপনি বলছিলেন যে একটি হচ্ছে যে মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে একটি ঝুলন্ত অবস্থা, সেটি একটি প্রসঙ্গ। আবার আরেকটি প্রসঙ্গ যে সে দেশে অবৈধ শ্রমিকদেরকে বৈধকরণ একটি প্রক্রিয়া চলছে এবং তাতে বিপুল সংখ্যক বাংলাদেশিও নিশ্চয়ই উপকৃত হবেন। দুটি আসলে আলাদা আলাদা বিষয়, দুটি আমাদের স্বার্থের সঙ্গে সম্পৃক্ত। তো নতুন বাজার খোলার সম্ভাবনা কতখানি উন্মুক্ত হতে পারে এই প্রক্রিয়ার ধারাবাহিকতায়? ধন্যবাদ। আমি প্রথমত আসলে মনে করি না যে আগামী বছরের জুলাইয়ের আগে মালয়েশিয়ায় কর্মী যাওয়ার কোনো সুযোগ রয়েছে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। কারণ আমি 2 বছর ধরে বলে আসছি, কারণ মালয়েশিয়া প্রতিবারই এই ধরনের সবসময় একটা চক্রের মধ্যে থাকে। আপনি দেখেন প্রতিটা দেশ থেকে কর্মী নেওয়ার জন্য মালয়েশিয়ার এক ধরনের নিয়ম, বাংলাদেশ থেকে আরেক ধরনের নিয়ম। মূলত হচ্ছে এই দুই সিন্ডিকেটের ব্যবসার কারণে। তা নাহলে কিন্তু মালয়েশিয়ার যে সোর্স কান্ট্রি হিসেবে যে নিয়ম কানুন করে তারা দেশ থেকে নেয়, বাংলাদেশ বাদে এই চক্রের আর কোথাও হয় না। এবং সোহান যেটা বললেন এটা মালয়েশিয়া অবৈধ কাউকে ধরে না বা এই দুষ্ট চক্রের সাথে মালয়েশিয়ান এবং বাংলাদেশের দুটো চক্র জড়িত, আমি একদম দায়িত্ব নিয়ে নিশ্চিত করে বলছি। ভাবার কোনো কারণ নাই যে মালয়েশিয়াটা খুব ফেরেস্তা, মোটেও না। এবং এই দুষ্ট চক্রের নাম কারা আছে বিভিন্ন সময় আমি লিখেছি, কারা বিভিন্ন সময় মালয়েশিয়ার হয়ে দালালি করে বা বাংলাদেশের হয়ে দালালি করে। এই দালালি চক্রকে মোটামুটি মালয়েশিয়ার সবাই মোটামুটি কম বেশি জানে এবং মূলত তাদের কারণে কিন্তু বাংলাদেশের হয়রানির শিকার হয়। কাজে আমি মনে করছি না যে আগামী বছরের জুলাইয়ের আগে বাজেটটা চালু হবে। তবে এইবার যেটা অবৈধ থেকে বৈধকরণ করবে, তাতে আমার ধারণা অন্তত 3 লাখ
অবৈধ কর্মীরা আছে বলে আমি ধারণা করছি এবং দূতাবাসের সঙ্গে কথা বলে আমি মনে করছি ওয়াইসল খুরশেদ দস্তগীর বলছেন, খুরশেদ দস্তগীর না, ওনার নাম খুরশেদ খাস্তগীর, উনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ইউরোপে রয়েছিলেন এবং উনি খুব চমৎকার একজন কর্মকর্তা। এবং আমি বলি যে আমাদের গত এক যুগের মধ্যে এই প্রথম এগুলো খুব চমৎকার একজন প্রফেশনাল কর্মকর্তা মালয়েশিয়ায় গিয়েছেন এবং আমি আশা করছি তার সাথে যাওয়ার আগেও কথা হচ্ছিল। আমার কাছে মনে হয় যে তিনি মালয়েশিয়ার যে দীর্ঘ বছর ধরে যে একটা দুষ্ট চক্র চলছে হয়তো সেখান থেকে আমরা বের করতে পারবো। কিন্তু কেন, আমি যদি বলি নরজ ভাই, কেন আসলে যে 3 লাখ 4 লাখ লোক অবৈধ কেন থাকে প্রশ্ন সেখানে, এইটার কারণটা কি? এইটার কারণটা হচ্ছে আপনি যদি অবৈধ থাকেন, এই যে 2015-16 সালে অনেক লোক ধরেন ক্লিনার সেইখান থেকে প্রফেশনাল ভিসা নিয়ে চলে গেছে, স্টুডেন্ট আপনার চলে গেছে ওইখানে। মালয়েশিয়ার ইমিগ্রেশনের সাথে একটা চুক্তি এরকম থাকতো, যারা এরকম জানতো মালয়েশিয়া যে এই লোকটা প্রফেশনাল না, সে ডাক্তার ইঞ্জিনিয়ার না, সে ক্লিনার, কি করে আসছে, মালয়েশিয়ার ইমিগ্রেশন মালয়েশিয়ার অথরিটি সব জানতো। জানার পর কেন না, কেন এই যে বিপুল সংখ্যক লোক সমুদ্র পথ দিয়ে গিয়ে পেনাং দিয়ে গিয়ে কেন কাজ করছে? কারণ আপনি যদি অবৈধ হন, সাধারণ একজন বৈধ কর্মী যদি আপনার কাজ করে দিনে ধরেন 100 রিঙ্গিত দিতে হয়, আপনি একজন অবৈধ কর্মীকে 10 রিঙ্গিত 15 রিঙ্গিত দিয়ে কাজ করাতে পারেন, খুব সস্তায় শ্রম পাওয়া যায়, তাকে আপনি পুলিশের ভয় দেখাতে পারেন। কাজে আনডকুমেন্টেড কর্মী পৃথিবীর যে কোনো দেশে অবৈধ কর্মীরা থাকতে পারে, কারণ সেটা ওই দেশ চায়। এটা একটা বাণিজ্য, যেই বাণিজ্যের কারণে নিয়োগকর্তারা লাভবান হয়, যে বাণিজ্য যেটাকে বলা হয় মডার্ন ডে অফ স্লেভারি, আধুনিক দাস প্রথা, যেটা মালয়েশিয়াতে বহু বছর ধরে চলে আসছে এবং যে কারণে মালয়েশিয়ার টিয়ার 2 ওয়াচ লিস্ট বলে প্রতি বছর পররাষ্ট্র দপ্তর, মার্কিন পররাষ্ট্র দপ্তর পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে মানব পাচার বা এই সমস্ত জিনিস যে ক্যাটাগরি করে, মালয়েশিয়ার অবস্থাটা কিন্তু ভালো নয় শুধুমাত্র এই সমস্ত কারণে। তো সবকিছু মিলে আমি বলবো যে মালয়েশিয়া বাংলাদেশের যে দুর্ভোগ, আপনি জানেন যে এই পর্যন্ত মালয়েশিয়া অন্তত 8 থেকে 10,000 মানুষ, যদি বলি যে আমরা বিভিন্ন সময় জেলখানা, রতান, টর্চার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এমন কোনো দিন নাই যেদিন মালয়েশিয়া থেকে লাশ আসছে না। তো এই যে প্রতি বছর আমাদের যে 2,500 লাশ আসে, তার একটা বড় অংশই কিন্তু মধ্যপ্রাচ্যের পর সবচেয়ে বেশি আসে মালয়েশিয়া থেকে। কেন? তারা ব্রেন স্ট্রোকে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়, কেন? মূলত কারণ মাইগ্রেশন কস্ট। আপনার তার যাওয়ার কথা 35,000 টাকা কাগজে কলমে বলছি, আমি 2016, 17, 18 ইনভেস্টিগেশন করে দেখিয়েছি যে কাগজে কলমে রাষ্ট্রীয় সমস্ত জায়গায় দেখানো হচ্ছে তারা 35,000 টাকা গিয়েছে, কিন্তু এক একজনের 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা লাগছে। এখন যে 4 লাখ টাকা যাচ্ছে সে ওখানে 2 বছর থেকে থাকতে পারবে, সে তুলতে পারে 1.5 লাখ, 2 লাখ টাকা, তো বাকি টাকা কোথেকে তুলবে? তখন সে অতিরিক্ত সময় থাকে। আবার একই সময় নানানভাবে অবৈধভাবে স্টুডেন্ট হিসেবে অবৈধ কর্মীরা যায়, কারণ মানুষের একটা কর্মী নিয়োগ ডিমান্ড আছে। তো যার কারণে এই যে বলছি দুষ্ট চক্রে, আপনি সেই 93-94 থেকে আপনি দেখেন যারা থাইল্যান্ডের জঙ্গল দিয়ে মালয়েশিয়া চলে গিয়েছিল, যে দালাল চক্র, তারা ওখানে গিয়ে বিয়ে করেছে, তারপর বিভিন্ন সময় যারা চক্র গিয়েছে, এই যে সমস্ত কিছু বলে যে দুষ্ট চক্র গড়ে উঠেছে মালয়েশিয়ায়। মালয়েশিয়ার এখানে এমন একজন সিন্ডিকেটকে বলা হয়, গতবার 2015 সালে দুটো চক্র মালয়েশিয়ার কাজ পেতে চেষ্টা করেছিল। সেখানে একটা চক্রে এমন একজন বাংলাদেশি আছেন যিনি ওখানে বিয়ে করেছেন, তিনি তার অধীনে মানুষের সাবেক একজন স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে খুব গুরুত্ব কাজ করেন। মানে এই সিন্ডিকেট গুলো এত পাওয়ারফুল, তারা মালয়েশিয়ার যে সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন জেলখানায় রয়েছেন, নাজিব রাজ্জাক, যার বিরুদ্ধে শত শত হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, যার বিরুদ্ধে মাহাথির নির্বাচন করলেন, তার যে ডেপুটি প্রাইম মিনিস্টার জাহিদ হামিদি, আমি কাগজপত্র সহ নিয়ে এসেছিলাম মালয়েশিয়া থেকে, যে রাতারাতি একটা কোম্পানি গড়ে উঠেছিল বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য। এই যে দুষ্ট চক্র গড়ে উঠেছে মালয়েশিয়া এবং বাংলাদেশে, কারণ এটা একটা ব্যবসা, শত কোটি, হাজার কোটি টাকার ব্যবসা, যেটা মাহাথির ক্ষমতা এসে বলেছে যে 10 জন সিন্ডিকেটে যে চলে। এবং মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ইমিগ্রেশনের যারা দায়িত্ব থাকে, আপনি ব্রুনাই থেকে একটা চক্র চলে যায় মালয়েশিয়ায়, মালয়েশিয়া থেকে যে বিভিন্ন জায়গায় ইমিগ্রেশনের কর্মকর্তারা যে দুর্নীতিবাজ, এই সম্প্রতিও কিন্তু নতুন প্রধানমন্ত্রী এসে এক কথা কর্মীকে বদল করেছে। এই যে মানুষের ইমিগ্রেশন বা সব জায়গায় যে দুষ্ট চোখে, সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছিল আমার বাংলাদেশিরা। আমার বাংলাদেশিরা কিন্তু মালয়েশিয়াতে যেই পরিমাণ দুর্ভোগে পড়ে পৃথিবীর খুব কম বা দেশে গিয়ে, নেপালিদের যদি আপনি দেখেন, নেপালিরা এখন মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে বার্গেন করে যে না, আমি তোমার এখানে এত টাকা দিয়ে যাব না, আমাকে জিরো মাইগ্রেশন কস্ট দিয়ে নিতে হবে, আমাকে এই অধিকার দিতে, কিন্তু আমরা পারি না। কেন পারি না? কারণ আমাদের ব্যবসায় দুষ্টু চক্র চলে গেছে। আবারও যেটা কথা চলছে যে মালয়েশিয়া বন্ধ, আবার বাজার খুলবে, আবারও কিন্তু একটা দুষ্টু চক্র সিন্ডিকেট সেই ঘুরে ফিরে কথা চলছে যে না, সবার জন্য সেটা উন্মুক্ত হবে না, একটা সিন্ডিকেট সেখানে নিয়ন্ত্রণ করবে। এই যে মালয়েশিয়ার যে অস্বচ্ছতা চলে এসেছে, আমি জানি না কেন আমরা বারবার এই অসত্যগুলো বলতে চাই। মালয়েশিয়া নিয়ে গত 10 বছরে যা লিখেছি, যা ভবিষ্যৎবাণী করেছি, কাগজে কলমে দেখেছি, শেষ পর্যন্ত তাই হয়েছে। আপনি কি করে 10 জন সিন্ডিকেটের একটা চক্রকে, আমি জানি না, মালয়েশিয়ার কর্মী পাঠানোর জন্য আমরা অনুমতি দিতে পারি? দিন শেষে কিন্তু ক্ষতি হয় বাংলাদেশে। নতুন করে একজন প্রধানমন্ত্রী হন, তিনি বলেন আগে হয়েছে সব চুরি,
ডাকাতি, লুটপাট, মানব পাচার এবং বাংলাদেশকে তারা বারবার বাংলাদেশের দিকে আঙ্গুল তোলা। এমনও হয়েছে বাংলাদেশের সঙ্গে তারা আজকে চুক্তি করেছে যে কর্মী নিবে, তো সেই চুক্তি করার 2017 সালে চুক্তি করার পরের দিন তারা বলেছে আমাদের চুক্তি বাতিল। মানে তারা বাংলাদেশকে নিয়ে খেলে, তাদের যখন যা ইচ্ছা তাই করে। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলি, এই চক্রের সঙ্গে অবশ্যই একটা দুষ্ট বাংলাদেশের চক্র আছে, যারা দীর্ঘদিন বাংলাদেশে থাকে, যারা সেখানে একটা চক্র গড়ে তুলেছেন। তাদের কারণে আমাদের বাংলাদেশিরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়। কাজে আমি দূতাবাস বারে বারে আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করছি, বারে আলাপ করে যেতে হবে। আমরা আসলে ঠিক আশায় বুক বাঁধা ছাড়া তো আর কোনো উপায় দেখি না, যদি কোনোদিন এই সমস্যাটির সংকট যদি মেটে। আপনার কাছে ফিরবো শরীফুল হাসান, আমরা আবারও একটু ওয়াহিদ সোহানের কাছে যাব। একটা ব্যাপার হলো যে শরীফুল হাসান বেশ কয়েকটি পয়েন্ট যোগ করলেন, এবং একই সঙ্গে আমরা তো করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে প্রত্যেকটি দেশকেই দেখছি যে কম বেশি ক্ষতির এবং লোকসানের মুখোমুখি হয়েছে। তো মালয়েশিয়াও তো আসলে পরিস্থিতি যে খুব ভালো এমনটি বলা যাবে না। নিয়োগকর্তা প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা, তাদের নতুন কর্মী নিয়োগ করার ক্ষমতা, তাদেরকে ন্যায্য মজুরি নিশ্চিত করার যে সক্ষমতা, এই বিষয়গুলোতেও তারা অনেক ক্ষেত্রে হয়তো অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি। বর্তমান যে বৈধকরণ যে প্রক্রিয়াটি চলছে, তার সঙ্গে করোনা পরিস্থিতির এই সমন্বয়টা কিভাবে কি হচ্ছে, বা কিভাবে কি পরিকল্পনা, সরকারের কি নীতি? আমি সর্বশেষ একটি কথা বলতে চাই যে আসলে শরীফুল ভাই যে কথাটি বলছিলেন যে মালয়েশিয়াতে মানব পাচারের যে বিষয়টি, মানব পাচারের সাথে শুরুতে আমার বাংলাদেশের যে আইন প্রয়োগকারী সংস্থারা যদি আমাদের ওখান থেকে কাউকে না আসতে দিত, তাহলে এরা এখানে আসতে পারতো না। সর্বশেষ একটা কথা বলি, সেটা হলো যে আমাদের বাংলাদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে একটা বিভ্রান্তিকর তথ্য আমরা বিভিন্ন সময় আমাদের মিডিয়াগুলোতে দেখছি। ওরা যারা বাংলাদেশে এই মুহূর্তে আছে, তারা মালয়েশিয়াতে 31শে ডিসেম্বরের পরে তারা মালয়েশিয়াতে ঢুকতে পারবে। এই ক্ষেত্রে মালয়েশিয়া সরকারের একটা প্রজ্ঞাপন খুব শীঘ্রই আসছে। ওই প্রজ্ঞাপনের ভিত্তিতে তারা ভিসা থাকুক আর না থাকুক, যদি মেয়াদ শেষও হয়ে যায়, তারা কিন্তু মালয়েশিয়া ঢুকতে পারবে। 31শে ডিসেম্বরের পর থেকে তাদের আসার বিষয়টি নিশ্চিত করা হবে। আরেকটি 30 সেকেন্ডে আমি একটা বিষয় আপনার সাথে বলতে চাই যে মালয়েশিয়া সরকার ইতিমধ্যে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে নয়, সরাসরি মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তারা এই মুহূর্তে যে রিহায়ারিং প্রক্রিয়াটা, যেটাকে রিকোলাবরেসি তারা বলেছে, এটা তারা মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি এবং ইমিগ্রেশনের সমন্বয়ে তারা এই কাজটি করছে। আর কোনো মধ্যস্বত্বভোগী এখানে থাকবে না। সর্বশেষ আরেকটি কথা, যে আমাদের যে সিন্ডিকেটের কারণে মালয়েশিয়াতে শ্রমবাজারটি বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, এই সিন্ডিকেট এখনো সেম সিন্ডিকেট কিন্তু D2G ফর্মুলা, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করছে, সাইন করছে কিন্তু আমার দেশের মন্ত্রী। তাহলে এখানে আমরা কাকে দোষ দিব? দুই দেশের গভর্নমেন্টই কিন্তু এখানে সম্মত হয়ে কাজ করছে। সো আমরা কাকে সিন্ডিকেটের আওতায় নিয়ে আসবো, এটি একটি বিষয়। তারপরে এখানে শরীফ আরেকটি কথা বলছেন যে যারা, আচ্ছা, আমরা ওয়াহিদ সোহান আর সময় নেই, আপনাকে থামাচ্ছি। আরেকদিন নিশ্চয়ই আলাপ হবে। শরীফুল হাসানকে একটু 30 সেকেন্ড দেওয়াটা খুবই জরুরি হয়ে গেছে, এটা তাহলে একটা ভারসাম্য ঠিক থাকে। শরীফুল হাসান। না, আমি খুবই চাই, আমি দিন শেষে বাংলাদেশের নাগরিক, আমার স্বার্থ আমার বাংলাদেশের। আমি চাই না আমার একজন বাংলাদেশি মালয়েশিয়া গিয়ে প্রতারিত হবে। আমি চাই না আমার একজন বাংলাদেশি সেখানে গিয়ে মারা যাবে। আমি চাই না একজন বাংলাদেশি আমার জেলখানায় গিয়ে নির্যাতিত হবে। আমি চাই আমার লাল সবুজের পাসপোর্ট, আমার নাগরিকরা মাথা উঁচু করে বাঁচবে। এর বাইরে আমার কোনো কিছু চাওয়ার নাই। এবং আমার বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত যারাই করবে, আমি সে মালয়েশিয়ান হোক, ইরাক হোক, সৌদি আরব হোক, আমি আমার নাগরিকের স্বার্থ দেখবো, যেটা আমরা দেখি। নিশ্চয়ই এটি আসলে শেষ কথা বটে, আপনি একদম খুব সুন্দর করে গুছিয়ে বললেন শরীফুল হাসান, ধন্যবাদ। যে আমরা আসলে এটিই চাই যে আমাদের শ্রমিকরা পৃথিবীর যে দেশে যে প্রান্তেই থাকুক না কেন, তারা ভালো থাকুক, নিরাপদে থাকুক এবং বৈধভাবে তারা কাজ করুন। আমরা সেই প্রক্রিয়াটি মালয়েশিয়াতে এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে বাংলাদেশিরা যদি উপকৃত হন, সেটি আমাদের জন্য একটা বড় স্বস্তির খবর। আমাদের আলোচনার সময় একদম শেষ, আমরা ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন, শরীফুল হাসান এবং ওয়াহিদ সোহান, দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য।